শিক্ষা বিজ্ঞানের আলোকে শিক্ষক প্রশিক্ষণ হচ্ছে 3 প্রকার। কয় প্রকার বলেন সবাই? যা বলি বলবো না, নোট করেন। এটা আপনার নোট করার দরকার। খাতা বলবেন, কলম করবেন। না বোঝার মতো তখন আমাদের কোনো সুযোগ এখানে নাই। 1 নম্বর হচ্ছে বিষয়ভিত্তিক দক্ষতা প্রশিক্ষণ। কি বলছি? বিষয়ভিত্তিক দক্ষতা প্রশিক্ষণ। দ্বিতীয় হচ্ছে বিষয়ভিত্তিক পাঠদান দক্ষতা প্রশিক্ষণ। বিষয়ভিত্তিক পাঠদান দক্ষতা প্রশিক্ষণ লেখেন। তৃতীয় হচ্ছে আচরণিক বা ব্যবহারিক দক্ষতা প্রশিক্ষণ। আচরণিক বা ব্যবহারিক দক্ষতা প্রশিক্ষণ। বিষয়ভিত্তিক দক্ষতা প্রশিক্ষণ কি? ধরেন আপনি আরবি হাতের লেখার শিক্ষক, নুরান প্রশিক্ষক, অ্যারাবিক হ্যান্ডরাইটিং আপনি ক্লাসে শেখান। অ্যারাবিক হ্যান্ডরাইটিং এর বা আরবি হাতের লেখার যত বিদ্যা আছে, এই বিদ্যার অর্জনের জন্য যে প্রশিক্ষণ সেটা হচ্ছে বিষয়গত দক্ষতা অর্জনের প্রশিক্ষণ। আবার আপনি শিক্ষক, আরবিক শিক্ষক, আরবি কিভাবে পড়াবেন আপনি জানেন না। আগে কিন্তু আপনি আরবি কাকে বলে, কিভাবে লিখতে হয়, কিভাবে শিখতে হয় এটা আপনি জেনেছেন। বিষয়গত প্রশিক্ষণ ছিল। আপনি যখন শিক্ষক পাঠদান দিবেন তখন আপনি শিখতে হবে বিষয়গত, বিষয়ভিত্তিক পাঠদান দক্ষতা প্রশিক্ষণ। বুঝতে পারতেছেন দুটো পার্থক্য? একটা হচ্ছে নিজে জানার জন্য, আর একটা হচ্ছে ছাত্রদেরকে পড়ানোর জন্য। তৃতীয়টা হচ্ছে আপনি শ্রেণীকক্ষে পড়াতে গিয়ে আপনার ব্যবহার কি হবে, আচরণ কি হবে, টিচার স্টুডেন্ট রুলস কি হবে, ক্লাসরুম ম্যানেজমেন্ট কি হবে, ছাত্রের হক কি, শিক্ষকের হক কি, ছাত্রকে কোন কথা বলা যাবে, কোন কথা বলা যাবে না, অভিভাবকের সাথে আপনার আচরণ কি হবে, আপনার প্রিন্সিপালের সাথে আচরণ কি হবে, আপনার প্রতিষ্ঠানের হক কি, টোটাল প্রজেক্ট নিয়ে যেই প্রশিক্ষণে আলোচনা হবে তার নাম হচ্ছে ব্যবহারিক বা আচরণগত প্রশিক্ষণ। আমরা আগে যে প্রশিক্ষণগুলো দিয়েছি এই প্রশিক্ষণগুলো ছিল 3 প্রকারের মধ্যে প্রথম 2 প্রকার, আর আজকের প্রশিক্ষণটা হচ্ছে 3য় প্রকার। অর্থাৎ এখানে কোনো বিষয়বস্তু শেখানো হবে না। আপনি কায়দা কিভাবে পড়াবেন, ইংরেজি কিভাবে পড়াবেন, বাংলা কিভাবে পড়াবেন, কিচ্ছু আপনাকে এখানে শেখানো হবে না। আপনাকে শেখানো হবে সবগুলো বিষয় পড়াতে গিয়ে আপনার কোন ধরনের রুলস জানা থাকা দরকার, মানসিক দক্ষতা কি দরকার, শারীরিক দক্ষতা কতটুকু দরকার, আপনার প্রস্তুতি কতটুকু থাকা দরকার, টোটাল ক্লাস কিভাবে পরিচালনা করবেন। আপনার ক্লাসে একাধিক স্টুডেন্ট আছে, অনধিক স্টুডেন্ট আছে, ছাত্র কোন সময় পড়ে কোন সময় পড়ে না। একজন মানুষ, একটা ছাত্র ক্লাসে খুব বেশি দুষ্টুমি করতেছে, আপনি দিলেন দমক, সে পড়তে পারবে? আর বলেন, দমক দেওয়ার পরে কি হয়? দমক দেওয়ার সাথে সাথে একটা বাচ্চার ব্রেন বন্ধ হয়ে যায়। কি বন্ধ হয়ে যায় বলেন? বলেন, জোরে বলেন। দমক দেওয়ার সাথে সাথে তার দরজা বন্ধ। এখন সারাদিন আপনি চিনলাম, জীবনেও শিখবে না। এইটাই বলে শিক্ষা বিজ্ঞান এবং মনোবিজ্ঞান। একটা বাচ্চাকে আপনি যখন ধমক দিবেন তখন তার ব্রেন বন্ধ হয়ে যায়, চিৎকার করবেন, চেঁচামেচি করবেন, এখন আপনি যা দিবেন কিছুই শিখবে না সে। মানুষ বুঝে যা বলে, সচেতন ভাবে যা বলে, এর চেয়ে বেশি অবচেতন ভাবে বলে এবং করে। মানুষ যা করে এর মধ্যে 95% কাজ অবচেতন ভাবে করে। কিভাবে করে? অবচেতন বুঝেন তো? অর্থাৎ সে ইচ্ছা করে করে নেই। শ্বাস নেই না আমরা, শ্বাসকে আমরা ইচ্ছা করে নেই। শ্বাস নিচ্ছি বিসমিল্লাহ বিসমিল্লাহ, এইভাবে মনে মনে নেই। আমার যে অক্সিজেন, কথা বলছি, এখন কথা বলে যখন হাত নাড়াচ্ছি, আমি কি পরিকল্পনা আছে হাত নাড়াবো, এইভাবে এইভাবে কথা বলবো, এরকম আছে? নাই। আমার চোখের যে পলক, আমি কি ইচ্ছা করে মারি এগুলো? ইচ্ছা করে চোখের পলক করবো? এইরকম আপনি হিসাব করে দেখবেন 95% কাজ মানুষ করে কিভাবে? অবচেতন ভাবে। সচেতন ভাবে করে কয় পার্সেন্ট? মাত্র 5% কাজ করে। এই যে সচেতন ভাবে 5% কাজ, এইটা আমাদেরকে ম্যানেজমেন্টে নিয়ে আসতে হবে। এই সচেতন ভাবে যে কাজগুলো আমাদের করা দরকার, এই জায়গায় যদি আমরা অবচেতন ভাবে কাজ শুরু করে দিই তাহলে আমাদের ম্যানেজমেন্ট কি থাকবে না? ঠিক থাকবে না। এরপরে দেখেন 5টা সময় বাচ্চাদের বা মানুষের ব্রেইন কাজ করে, অ্যাক্টিভ থাকে। কয়টা সময়? 5টা সময়। এই 5টা সময় যখন
তাকে পাঠদান করানো হবে, শেখানো হবে, তখন শিখবে বেশি। কোন সময়? সুখের সময়। কি বলছি? সুখের সময়, দুঃখের সময়, ঘুমানোর আগে, ঘুম থেকে ওঠার সময়, কয়বার বললাম? বাদ মাগরিব, এই 5টা সময়। অর্থাৎ একটা বাচ্চা যখন প্রফুল্ল থাকে, আনন্দ চিত্তে থাকে, তখন যদি আপনি তাকে পড়ান, তখন ভালো শিখবে। আবার ঘুমানোর আগে তার ব্রেইনটা অ্যাক্টিভ হয়ে যায়, ঘুম থেকে ওঠার পরে আবার ব্রেইন অ্যাক্টিভ হয়ে যায়। তো আপনাকে এই বিষয়গুলো জানতে হবে, কখন পড়াবেন, কখন পড়াবেন না। এবং একজন মানুষ সর্বোচ্চ একটানা 45 মিনিট ধারণ করতে পারে, এর বেশি ধারণ করতে পারে না, ক্ষমতা নেই তার। 45 মিনিট পরে তাকে আপনি ব্রেক দিতে হবে। আমাদের ক্লাসগুলো হয় কত মিনিটের? 40 মিনিটের। 40 মিনিট ক্লাস শেষ, একজন ক্লাস করে পরে আরেকজন গেলেন, উনি গিয়ে কি করলেন? আবার ক্লাস শুরু করে দিলেন। ব্রেক পাইছে বাচ্চাটা। তাহলে মাদ্রাসা কর্তৃপক্ষ কি করবে? একটা রুটিন করে দিবে, 40 মিনিট পরে আর 5 মিনিট ব্রেক, এইরকম বলেন আপনারা? এরকম না, ক্লাসের শিডিউল ঠিক থাকবে। 40 মিনিট পরে আপনি ক্লাসে গেছেন, যাওয়ার পরে 5 মিনিট তাকে সরাসরি ক্লাসে না ঢুকে, 5 মিনিটের প্রয়োজন নেই, 2 মিনিটই আপনি তাকে অন্য কাজ করান। ফিজিক্যাল অ্যাক্টিভিটি আছে, বাচ্চা ক্লান্ত হয়ে গেছে, প্রথম পিরিয়ড এটা হয় না, 2 পিরিয়ড 3 পিরিয়ড। আপনারা দেখবেন বেশিরভাগ সর্বশেষ যে ক্লাসটা হয় লাস্ট পিরিয়ডে বাচ্চারা হইচই চেঁচামেচি করে, পড়তে চাই না। কেন চায় না? এই সময় তার ব্রেইনটা ক্লান্ত হয়ে যায়। এই ক্লান্তি দূর করার কৌশল আছে। যেমন আপনি ক্লাসে গেলেন, যাওয়ার পরে আপনি বাচ্চাকে দাঁড় করাইলেন, বলেন দাঁড়াও। দাঁড়ানোর পরে আপনি তাকে কিছু অ্যাক্টিভিটি আছে, যেমন তাকে এই যে পায়ের পাতার উপর ভর করে দাঁড় করাবেন। একেবারে ছোট বাচ্চাদেরকে না, ধরেন 8 বছর 10 বছর বাচ্চা, দেখছেন কিভাবে দাঁড়াইছি? পায়ের পাতা এই যে আঙ্গুলের উপর, এখানে দাঁড়াইলে কি হয় জানেন? এই যে সিস্টেমটা ব্রেইনের সাথে কানেক্টেড। এইভাবে দাঁড় করে তাকে হালকা লাফ দেওয়া হবে, 5টা লাফ দেওয়া হবে। কে দেওয়া হবে? লাফ। লাফ দিলে হবে কি? তার যে মস্তিষ্ক ক্লান্ত ছিল, তার ক্লান্তিটা শেষ, সে অ্যাক্টিভ হয়ে যাবে। এর আগে যতগুলো ক্লাস হয়েছে, ক্লাসের কারণে যে ক্লান্তি ছিল সেটা দূর হয়ে সে এখন আবার অ্যাক্টিভ হয়ে গেল। আপনি ভাববেন যে 5 মিনিট সময় আমি কেন নষ্ট করবো, গিয়ে শুরু করবো আলিফুন বা তাউনসা, আলিফেতে আল্লাহ, বাতে বা, না, সে নেবে না। আপনার এই ক্লাসটা নেওয়ার জন্য যে কাজটা জরুরি, তাকে প্রস্তুত করা। আপনি যদি তাকে প্রস্তুতি না করতে পারেন, তাহলে আপনি সারাদিন পড়াশোনা নিতে পারবেন। আলোচনা ছিলাম আমাদের প্রশিক্ষণ করার কথা। বলেন বলেন একজনে কি কি? ওই দিকে বামে আমাদের 1-2 নম্বর ভাই পান খাচ্ছেন, আপনি একটু কষ্ট করে দাঁড়ান। বলেন তো দেখুন প্রশিক্ষণ কি কি? মোটামুটি আপনি 70% দিতে পারছেন, আরো 30% বাকি আছে। বসেন, শুকরিয়া। খেয়াল করতে হবে, পান খান ঠিক আছে, মাথা থাকতে হবে ক্লাসে। অনেক কষ্ট করে আসছেন ভাই, আজকে আপনারা এই দিন অন্য কাজ করতে পারতেন, ঠিক আছে না? আসলে রোজাও রাখতে পারতেন আপনারা। অনেকে হয়তো ভাবছেন যে শনি রবি 2 দিন রোজা রাখবেন, কিন্তু শনিবারটা আপনার প্রশিক্ষণের কারণে ক্লান্তি আসবে, রোজা রাখেন নাই। আল্লাহ তাআলা আপনাকে এর চেয়ে বেশি বরকত দিবেন। শুনেন, প্রশিক্ষণ না দিলে 3টা হক নষ্ট হয়। কয়টা হক নষ্ট হয়? 3 শ্রেণী। বলেন আমার সাথে, 3 শ্রেণীর হক নষ্ট হয়। কয় শ্রেণীর হক নষ্ট হয়? 1 নাম্বার ছাত্রের হক। বলেন ছাত্রের, বলেন ছাত্রের হক নষ্ট হয়। 2 নাম্বার অভিভাবকের হক নষ্ট হয়। 3 নাম্বার প্রতিষ্ঠানের হক নষ্ট হয়। সর্বোপরি গোটা জাতির হক নষ্ট হয়। আপনি প্রশিক্ষণ জানেন না, প্রশিক্ষণ দিলেন না, অনেক কিছু শিখে আসলেন, এখন প্রশিক্ষণ না দেওয়ার কারণে সবার হক নষ্ট হবে। ভাই, একটা চকলেট তৈরি করতে হলেও প্রশিক্ষণ লাগে, আর জাতি তৈরি করবে আপনারা শিক্ষক, প্রশিক্ষণ নেই, সম্ভব? বলেন, যারা জাতি তৈরি করবেন তাদের তো প্রশিক্ষণ সবার আগে হওয়া দরকার। এই জন্য এটা হচ্ছে ওয়াজিব প্রশিক্ষণ, প্রত্যেক শিক্ষকের জন্য জরুরি। 3 ধরনের প্রশিক্ষণের মধ্যে আমাদের হচ্ছে আজকে 3য় প্রকারের প্রশিক্ষণ। বাংলাদেশের 2টা প্রশিক্ষণ সবচেয়ে বেশি জরুরি, আমরা শুনি সবচেয়ে বেশি প্রচলিত। কি কি বলেন তো? আমরা যারা মাদ্রাসায় পড়ি তারা জানি 2টা প্রশিক্ষণ সবচেয়ে বেশি হয়। কোন 2টা প্রশিক্ষণ বলেন? হুফাজা নুরানি, হুফাজা নুরানি। প্রতিষ্ঠানগুলোতে হিফজ বিভাগে হুফাজ না হলে শিক্ষক রাখে না, নিচে লিখে দেয়
নিয়োগ বিজ্ঞপ্তিতে হুফাজের প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। আর নুরানি বিভাগে বলে কি, নুরানি প্রশিক্ষণ প্রাপ্ত হতেই হবে। এই দুইটা প্রশিক্ষণ জরুরি। এই দুইটা প্রশিক্ষণের মধ্যে আমাদের প্রশিক্ষণের 3 প্রকারের মধ্যে কোন প্রকার বলেন? দুইটা প্রশিক্ষণ তো 3 প্রকার, আপনি 4 নম্বর প্রকার বলেন কিভাবে বলেন আমাকে বলেন। আমার কথা মনে বুঝতে পারতেছেন, আপনার সাউন্ডের সমস্যা করতেছে নাকি? আপনাদেরকে বললাম প্রশিক্ষণ 3 প্রকার। এখন নুরানি প্রশিক্ষণ আর হুফাজের প্রশিক্ষণ হয়। এই দুইটা প্রশিক্ষণ আমার বর্ণিত 3 প্রকারের মধ্যে কোন প্রকারের পরে বলেন? বিষয়ভিত্তিক দক্ষতা। বিষয়ভিত্তিক দক্ষতা হল হুফাজে, আর নুরানিতে বিষয়ভিত্তিক দক্ষতা এবং পাঠদান দক্ষতা দুইটা হয় কোন জায়গায়? নুরানিতে। 3 নাম্বার যেটার জন্য খুদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে এসেছিলেন, সেটা হয় না। রাসূল বলছেন কি, বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি এসেছি মানুষের চরিত্রের পরিপূর্ণতা দান করার জন্য। অর্থাৎ আচরণ কিভাবে করবেন ক্লাসে, কিভাবে পড়াবেন, কিভাবে চলবেন, কিভাবে বলবেন, কিভাবে খেলবেন, কিভাবে গাইবেন, সব কিছু শিক্ষা দেওয়ার জন্য আমি এসেছি। শুধু শিক্ষা না, পরিপূর্ণতা দানের জন্য। আমরা আগের দুইটা দিলাম, বাকিটা দিলাম না, শেষ কিন্তু এটা বেস্ট, লাস্ট এন্ড বেস্ট ট্রেনিং কোনটা? আচরণগত দক্ষতা। আপনি দেখবেন কথা বলে, আচরণ দিয়ে, ব্যবহার দিয়ে মানুষকে পাগল করে ফেলে। আমাদের ডক্টর ইউনূস কথা বলতে বলতে মানুষকে কি হেমেলনের বাঁশিওয়ালার মতো পাগল করে বলছে। বলে স্যার আরো 5 বছর, কেন বলে? ব্যবহার, ম্যানার। ইউরোপের মানুষ, ইউরোপে গেলে বাংলাদেশের মানুষ বলে ইউরোপে খুব ভালো, কেন? ইমান নাই, আবার ভালো হয় কিভাবে? তার আচরণ। তাদের কাছে ইমান নাই কিন্তু আমাদের আখলাক নিয়ে গেছে। আমাদের কাছে ইমান আছে কিন্তু আমরা আখলাক তাদেরকে দিয়ে দিচ্ছি। এই জন্য সবার আগে আমাদের যেটা জরুরি 3 নম্বর প্রশিক্ষণ, নুরানিতেও যেটা হয় না, হুফাজেও হয় না। কিছু কথা বাড়তি বলতেই হচ্ছে, বলে ফেলি। দেখেন, নুরানি প্রশিক্ষণ নাকি স্কুলের শিক্ষকদের চেয়ে কম পড়ায়? কারা বেশি পড়ায়? স্কুলের টিচার না নুরানির টিচার? কে বেশি পড়ায়? নুরানির টিচার। হুফাজের শিক্ষক, হিফজ বিভাগের শিক্ষক বেশি পড়ায় না নুরানি শিক্ষক বেশি পড়ায়? ইখতিলাফ আছে এখানে, ইখতিলাফ আছে। বিল ইত্তেফাক তামাম উলামায়ে কেরাম এখানে একমত যে হুফাজের হিফজের শিক্ষকরা বেশি কষ্ট করে। সবাই একমত না? 24টা ঘন্টা অমানবিক পরিশ্রম করে একজন শিক্ষক, মাথার গাম পায়ে ফেলে, তার বেচারা খানি নেই, ঘুম নাই, সব সময় শিক্ষক। কিন্তু এই শিক্ষকের ব্যাপারেও অভিভাবকরা অসন্তুষ্ট। কেন? 3 নম্বরটা নাই। স্কুলে একজন প্রাইমারি টিচার সরকারিভাবে নিয়োগ পাওয়ার পরে মিনিমাম পিটিআইতে তাকে 1 বছরের প্রশিক্ষণ নিতে হয়। কয় বছরের? 1 বছরের প্রশিক্ষণ। কয় বছরের? 1 বছরের। আমাদের টাইটেল পাস নুরানি 40 দিন শিক্ষক, হিফজ বিভাগে মমতাজ হাফিজি 10 দিনের উপাস প্রশিক্ষণ শিক্ষক। বাহ! তাদের আর আমাদের আচরণে বেশ কম হয় কিনা? হয় না। বাংলাদেশে অনেক অভিজাত স্কুল আছে যেগুলোতে কিছু প্রশিক্ষণ ম্যান্ডেটরি, বাধ্যতামূলক। এই প্রশিক্ষণ যদি না থাকে তাহলে আপনাকে শিক্ষক হিসাবে নিয়োগ দিবে না। সেগুলো কি? চাইল্ড ম্যানেজমেন্ট, চাইল্ড সাইকোলজি, চাইল্ড বিহেভিয়ার, স্টুডেন্ট ম্যানেজমেন্ট, ক্লাসরুম ম্যানেজমেন্ট। অর্থাৎ সবগুলো হচ্ছে ব্যবহারিক দক্ষতার উপর। এইগুলো যদি না থাকে কারো, তাহলে তাকে শিক্ষক হিসেবে নিয়োগ দেন। কারণ আপনার কাছে একটা শিশুকে দেওয়া হচ্ছে, ছোট বাচ্চাকে দেওয়া হচ্ছে, তার নিরাপত্তার প্রশ্ন, তার মানসিকতার প্রশ্ন, তার সাইকোলজিক্যাল বিষয় আছে। এই নিরাপত্তার প্রশ্ন যেই জায়গায়, সেই জায়গায় যদি আপনার প্রশিক্ষণ না থাকে তাহলে সে আপনার কাছে নিরাপদ না, যে কারণে আপনার কাছে দিতে চায় না। আপনারা দেখবেন বিভিন্ন প্রতিষ্ঠানের ভর্তির যে বিজ্ঞাপন আছে না, ভর্তির বিজ্ঞাপনগুলোতে এখন দেখবেন মাদ্রাসাগুলোতে এখন হচ্ছে কি, 10টা যদি প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য থাকে, এর মধ্যে 8টা থাকে প্রতিষ্ঠানের ডেকোরেশন, নিয়ন, এসি আছে, সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত, শীতাতপ নিয়ন্ত্রিত, লাল কার্পেট আছে, সুন্দর ডেকোরেশন, মনোরম পরিবেশ, আনন্দঘন পরিবেশ। নিচে লেখা থাকে বিশেষ দ্রষ্টব্যের মতো
নুরানি ও হুফাজের প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক দ্বারা পরিচালিত। 10টার মধ্যে বাকি 8টা কি বলছে? সাইকোলজি বুঝেন? মানে মানুষের অ্যাটেনশন কোন জায়গায়? আমার বাচ্চা নিরাপদ কিনা, আমার বাচ্চা দ্রুতগতিতে আছে কিনা, আমার বাচ্চা সুখী আছে কিনা। বাংলাদেশে এগুলো হচ্ছে। ইউরোপের একটা স্কুলে হয় কি, বাচ্চারা বাসায় থাকতে চায় না, স্কুলে যেতে চায়। গতদিন আমার এক আত্মীয়ের সাথে আলাপ হইল, ওনাকে জিজ্ঞেস করলাম বাচ্চারা কোথায়, উনি বলছেন তারা তো স্কুল ট্রিপে গেছে। স্কুল ট্রিপ বুঝেন তো, শিক্ষা সফরে গেছে, স্কুল থেকে আসবে প্রায় 1 সপ্তাহ হয়েছে। বুঝতে পারতেছেন? 1 সপ্তাহের জন্য টিচারদের সাথে স্টুডেন্টরা ট্রিপে গেছে। বাংলাদেশে সম্ভব? বোর্ডিং এ দিছে, সকালে একবার ফোন দেয়, বিকালে একবার ফোন দেয়। আমার অনেক অভিভাবক আছেন, আমাকে সিসি ক্যামেরার পাসওয়ার্ডটা আমাদেরকে দিয়ে দেন না, বাসাতে যেতে দেখা যায়। রুলস করে যোগাযোগ বন্ধ করা যায় না, কনসার্ন থাকে। ওই যে আমার আত্মীয়, তিনি কনসার্ন না, উদ্বিগ্ন না, নাথিং, আরো ভালো, একবারে কোনো জায়গা নাই। অর্থাৎ সেই ধর্ম হচ্ছে তাদের স্কুল, আর আমাদের স্কুল এবং মাদ্রাসা হচ্ছে উদ্বেগ এবং আতঙ্কের জায়গা। অভিভাবকরা নিরাপত্তা বোধ করেন না, আতঙ্কে থাকেন। ছাত্র শিক্ষকরা নিরাপত্তা বোধ করেন না, আতঙ্কিত থাকেন। কথাটা বুঝে আসছে? এই জন্য নুরানি হুফাজ বিষয়গত দক্ষতার আগে সবার আগে যে প্রশিক্ষণটা দরকার সেটা হচ্ছে আচরণিক দক্ষতা। স্কুলগুলোতে 4000 5000 টাকা বেতন নেয়, বেশি পড়াইয়া নেয়, ভালো ব্যবহার দেখিয়ে। আপনারা অনেক পরিশ্রম করেন, কিন্তু পিটাইয়া বেতন কম। এই তুই ভাই বাপরে বাপ, মানে ভবিষ্যৎ হচ্ছে বাস্তবতা। এটা কোন ভদ্র শিক্ষকের উচিত না বাচ্চাকে তুই তুকারি করা। এটা সভ্যতার খেলা, ভদ্রতার খেলা। তুই তুকারি করবেন, এটা কোন ধরনের কথা? ক্লাস প্রতিষ্ঠানে আল্লাহ সেগুলো বাধ্য। দুনিয়ার কোন সভ্য প্রতিষ্ঠানে এরকম শব্দ ব্যবহার করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তম সম্বোধন করতেন। আমরা তুই তুকারি করি। আপনি আপনার বাচ্চাকে তুই তুকারি করেন? করেন? আমরা তো আমরা বাচ্চাদেরকে মনে করে আপনি করে কথা বলা। এমনকি সে যখন অনুপস্থিত থাকে তখনও বলি, সে তো আসে নাই বলি না, আমার মেয়ে আসেননি, আমার ছেলে আসেননি, আমার মেয়ে কাজ করেছেন। অনুপস্থিত থাকা অবস্থায় যদি আমি এইভাবে আমার বাচ্চাকে করি, আমারই একজন না, আমার মতো হাজার অভিভাবক এবং হাজারো সন্তান অভিভাবক পিতা আছেন যারা বাচ্চাকে এইভাবে সম্বোধন করতে পছন্দ করেন। আর আপনি যখন বাচ্চাকে বলবেন বলদের করে বলদ, এই বেটা তোর দ্বারা পড়ালেখা হবে না, খারাপ ব্যবহার করবেন, এই বাচ্চা যখন গিয়ে বলে, তারপরেও সন্তানকে যখন বাবা আপনার প্রতিষ্ঠানে রাখে, আপনার প্রতি ইহসান করেছে, একমাত্র আপনারা মাদ্রাসায় দিন শিখান, দিনের দরদের কারণে, আপনাদের কারণে না। পড়ান তো ভালো জিনিস। আমরা হচ্ছি সর্বোত্তম পণ্যের সর্বনিকৃষ্ট বিক্রেতা। আমাদের কাছে কোরআন আছে, ইসলাম আছে, সবচেয়ে ভালো জিনিস। দেওয়ার পদ্ধতিটা আমাদের ভালো না, আমরা ভালোভাবে দিতে পারি না। কথাটা বুঝে আসছে? আমাদের শ্রেণী ব্যবস্থার পরিচয় পাঠদানের কৌশল। শ্রেণী ব্যবস্থা বলতে আপনারা কি বুঝেন? একজনে বলেন আপনারা। শ্রেণী ব্যবস্থাপনা বলতে আপনারা কি বুঝেন? একজনে বলেন, 2 মিনিট সময়, তাড়াতাড়ি বলেন। আপনি যা বলবেন তা হবে। এখানে আহামরি কিছু না যে নুসুস ভিত্তিক বলতে হবে, কোরআন এবং হাদিসের আলোকে আপনারা আকলে যা বলে তাই বলেন। বিসমিল্লাহ। আমি এতক্ষণ যা আলোচনা করছি তাই এগুলি শ্রেণী ব্যবস্থা। আপনি যেটা বলছেন এটাই, আপনি এক কথায় বলছেন আর আমি আধা ঘন্টা বুঝাই বলছি। তার মানে আপনি আমার চেয়ে স্মার্ট, আপনি আমার চেয়ে স্মার্ট। আমি আধা ঘন্টা যা বুঝাইছি আপনি 2 মিনিট বুঝাইতে বুঝছেন। তাহলে শ্রেণী ব্যবস্থা কাকে বলে? আপনারা বলেন সবাই একসাথে বলেন। আব্দুল বাসির সাহেব যেটা বলছেন এটা। ঠিক আছে, শ্রেণী ব্যবস্থার প্রয়োজন কি? শ্রেণী ব্যবস্থাকে ইংরেজিতে বলে কি? ক্লাসরুম ম্যানেজমেন্ট। ক্লাসরুম ম্যানেজমেন্ট, এটা প্রয়োজন কি? দেখেন, আবার ওয়াজ করতে হয়।
কম ক্লাস করলে ভালো, কারণ সাবজেক্ট বেশি। আধা ঘন্টা আমার কথা ক্লাস, আধা ঘন্টা হয়ে গেছে। এটা পরিবেশ সবচেয়ে বেশি জরুরি। আপনি দেখবেন যত আউল ফাউল বাউল আছে সবার জন্ম হয়েছে সুনামগঞ্জের হাওড়ে। কেন হয়? হাওড়ের যে পরিবেশ, মাটি, বাতাস, ঘাম, প্রকৃতি, হাওড়, নদী, এগুলো তাকে প্রাকৃতিকভাবে বাউল হতে, কবি হতে, শিল্পী হতে তাকে কি করে? উদ্বুদ্ধ করে। একজন মানুষ যখন সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওড়ে নৌকা নিয়ে যায় আর বইটা বায় আর মৃদুমন্দ বাতাস তার গা ছুঁয়ে যায়, হাওরের পানি ঢেউ খেলে, জারুল গাছ সুন্দর করে হাওয়ার মতন হঠাৎ দাঁড়িয়েছে, এই দৃশ্য যখন দেখে তখন ওই ব্যক্তি অটোমেটিক্যালি কবি হয়ে যায়, শিল্পী হয়ে যায়, গান ছাড়ে। কি বলেন? মন মাঝুদুর বইটা নেড়ে আমি আর বাইতে পারলাম। কখন? যখন সে হাওড়ে যায়। এই পরিবেশটাকে এইভাবে তৈরি করেছে। এনভায়রনমেন্ট মেক্স এ ম্যান, এনভায়রনমেন্ট মেক্স এ ম্যান। পরিবেশ মানুষকে তৈরি করে। আবার একটা শিশু ওয়ার্কশপে কাজ করে, কাজ দেখতে দেখতে সেও কি হয়ে যায়? ওয়ার্কশপের কর্মী হয়ে যায়। একইভাবে যেই পরিবারের সবাই আলিম, সেই পরিবারের শিশু দেখবেন দিনী শিক্ষায় শিক্ষিত হয়ে যায়। পরিবেশের প্রভাব। রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা নবুয়তের আগে 40 বছর প্রস্তুত করেছেন। কত বছর? 40 বছর প্রস্তুত করেছেন নবুয়ত প্রদানের জন্য। মানে ক্লাস তৈরি করেছেন। সিনাসাক কয়বার হয়েছে? কয়বার হয়েছে বলেন? শিশুবেলা একবার হয়েছে। আর বলেন কয়বার হয়েছে? ক্লাস শেষে এটা আপনাদের সবক, আপনারা নিজে থেকে বের করে বলবেন যে সিনাসাক করবো। আমি নেক্সট সেশনে যখন আসবো তখন আপনারা বলবেন, আগামী মাস তো সিরাতের মাস, পরের মাস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনাসাক কয়বার হয়েছে, কোন কোন সময় হয়েছে। আমি যখন দ্বিতীয় সেশনে আসবো আপনি জিজ্ঞেস করবেন ইনশাআল্লাহ। দেখেন সিনাসাক হওয়ার কারণ কি? ক্লাসরুম ম্যানেজমেন্ট, ক্লাস প্রস্তুত করা হচ্ছে। তারপরে দেখেন হেরা গোয়ায় যখন ওহী নাযিল হলো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল বলেন কি? কি বলছেন রাসূল? বলেন মানা বিতারিক। রাসূল কি বলেছিলেন? মানা বিতারিক, আমি পড়তে চাই না। প্রথমবার বললেন, বলেন আমি পড়তে চাই না, ধরলেন, চাপ দিলেন। আবার বলেন ইকরা, বলেন মানা বিতারিক। আবার ধরলেন, আবার চাপ দিলেন। আবার ধরলেন, আবার চাপ দিলেন। তারপরে কি বললেন? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। তার মানে কি হলো? একজন ছাত্রকে পড়ানোর জন্য শিক্ষক গেছেন, ওহী দেওয়ার জন্য গেছেন, গিয়ে তো বলতো না না পড়ো, পড়েন নাই, পড়ো, বলো। উনি ইকরা বলে বিসমি রাব্বিকাল্লাযী খালাক প্রথমবার বলতে পারতেন। এটা কোনো ধরনের কৌশল অ্যাপ্লাই না করে, কোনো ধরনের ম্যানেজমেন্টে না করে, কোনো ধরনের প্রস্তুতি না গিয়ে তিনি তো বারবারই বলতে পারতেন, এইভাবে শেখাতে পারতেন। কিন্তু এটা না করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে চাপ দেওয়ালেন। কেন দেওয়ালেন? ক্লাসরুম ম্যানেজমেন্ট। আপনি ক্লাস শুরু করার আগে আপনি ক্লাসে আপনার বাচ্চাকে প্রস্তুত করতে হবে পাঠ নেওয়ার জন্য। কি নেওয়ার জন্য? পাঠ নেওয়ার জন্য। আপনি যদি পাঠ নেওয়ার জন্য তাকে প্রস্তুত না করেন তাহলে সে আপনার পাঠ নিতে পারবেন না। এখন আপনার শ্রেণীকক্ষ কিভাবে আপনি ম্যানেজ করবেন? কি কি দিয়ে করা যায়? আমরা দুইটা বিষয় ইতিমধ্যে আলোচনা করেছি। এক নাম্বার, শ্রেণী ব্যবস্থাপনা কাকে বলে। 2, শ্রেণী ব্যবস্থার প্রয়োজনীয়তা। 3 নাম্বার, শ্রেণী ব্যবস্থাপনা কিভাবে করবেন বলেন। সহজ, আপনারা এগুলো জানেন, বলছেন না, আমার চেয়ে ভালো আপনারা জানেন 100%। শ্রেণী ব্যবস্থাপনার জন্য যে কাজগুলো দরকার মোটামুটি কমন। শিক্ষক সেই জায়গায় প্রস্তুত হয়ে আসবেন। আর কি করবেন? ওয়েল ডেকোরেশন, ক্লাসটাকে সুন্দর করে সাজাবেন, পরিচ্ছন্ন থাকবে, কিছু চিত্র থাকবে, তারপরে আপনার ওখানে
একটা বইয়ের র্যাক থাকবে, চেয়ার টেবিল থাকবে, অর্থাৎ পড়ার উপযোগী যা যা দরকার, একটা হোয়াইট বোর্ড থাকবে, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন থাকবে, স্মার্ট টিভি থাকবে, স্মার্ট বোর্ড থাকবে, যেগুলো আপনার পক্ষে সম্ভব আপনার প্রতিষ্ঠানে সকল প্রয়োজনীয় শিক্ষা উপকরণ এবং শিক্ষা সামগ্রী ক্লাসে রাখা, সেটা হচ্ছে ক্লাসরুম ম্যানেজমেন্ট। এর বাইরে আরো কিছু বিষয় আছে। এবারে আমরা চলে যাই আমাদের স্লাইডে। দেখেন, শ্রেণী ব্যবস্থাপনার পরিচয়। একজনে দাঁড়াইয়া পড়েন তো দেখি, পিছন থেকে একজনে দাঁড়িয়ে পড়েন, কি লেখা আছে পরিচয়ে? কাইন্ডলি একটু দাঁড়ান না, শাহবাজারি হুজুর আপনি দাঁড়ান, পড়েন, দেখা যায় না? দূর হয়ে যায়, পড়লে দূর হবে। লাগাইলেন লাগাইলেন। বলেন, শিক্ষাক্রম ও পাঠ্যসূচির আলোকে শ্রেণীকক্ষকে শিক্ষার্থীদের শিক্ষণ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা কার্যকর কৌশল ও প্রয়াসকে কি বোঝায়? শ্রেণীকক্ষ ব্যবস্থাপনা। তারপরে শ্রেণীকক্ষে শৃঙ্খলা বজায় রাখা, শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণ, সময় ব্যবস্থাপনা, উপকরণ ব্যবহার ও ইতিবাচক শিক্ষণ পরিবেশ নিশ্চিত করার জন্য যে পরিকল্পনা, প্রয়োগ ও মূল্যায়ন প্রয়োজন, তাই শ্রেণী ব্যবস্থাপনা বলা হয়। 3 নাম্বার, এটি এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে শিক্ষক উপযুক্ত পদ্ধতি ও কৌশল প্রয়োগ করে পাঠদানকে ফলপ্রসূ ও কার্যকর করে তোলেন। 3টা সংজ্ঞা দিলাম না? আসেন নেক্সট স্লাইড দেখেন, কি লেখা আছে এই জায়গায়? শ্রেণী ব্যবস্থার প্রয়োজনীয়তা। কি কি প্রয়োজন বলেন আপনারা? সকল পাঠদানের জন্য সরব পাঠ করবেন। সরব পাঠ বুঝেন তো? জুড়ে জুড়ে পড়া সরব পাঠ, সরব পাঠ, নিরূপ পাঠ, এই পাঠগুলো আপনাদের যে বিষয় ভিত্তিক পাঠদানে পড়ানো হয়, এটা হচ্ছে সরব পাঠ। তারপরটা কি দেখেন এই স্লাইডে কি লেখা আছে? পড়েন পড়েন, তাড়াতাড়ি পড়েন সবাই একসাথে, জুড়ে 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 আওয়াজ দেন। তাহলে আদর্শ শ্রেণীকক্ষের বৈশিষ্ট্য মনে আছে তো? ইনশাআল্লাহ। পরে দেখেন কি লেখা আছে? কার্যকর পাঠদানের জন্য সাধারণ করণীয়। এগুলো আমাদের একাডেমি, সরি কি আমার আদিন একাডেমিতে একদিন ক্লাস নিয়েছিলাম, আমি এগুলো বলেছি। আর রশিদে যারা আছেন তারা অনেকগুলো জানেন, খুব সহজে আমি বলে ফেলছি, দ্রুত বলি, সময় কম। হ্যাঁ, দেখেন এর জন্য 2টা কাজ, একটা হচ্ছে প্রস্তুতি আর একটা হচ্ছে পূর্ব প্রস্তুতি। পূর্ব প্রস্তুতিতে কি আছে দেখেন, পূর্ব অধ্যয়ন, আগে পড়ে আসা, ব্যাখ্যা করার প্রয়োজনে আপনারা বুঝবেন, পাঠ পরিকল্পনা গ্রহণ করা, ভালো ড্রেস আপ। ভালো ড্রেস আপ বুঝেন তো? লঙ্গি পরা এবং ময়লা কাপড়টা পরে, আপনার সবচেয়ে ময়লা আন্ডার নিচে যেটা ফেলা গত 5 বছর ধরে দেওয়া হয় না, সেটা নিয়ে আপনি চলে থাকি ইনশাআল্লাহ। ঠিক আছে না? আচ্ছা, 3 নাম্বার হচ্ছে, 4 নাম্বার ব্যাগ প্যাক ডায়েরি। এগুলো আমাদের কোনো দরকার নাই, ক্লাসে যাওয়ার ডায়েরি কোনো দরকার, ব্যাগ দরকার করতে পারে যদি সে ক্যান্টিনে মাদ্রাসায় দিয়ে ফেললে বাসায় নেওয়া যাওয়ার জন্য। ঠিক আছে না? তারপরে দেখেন 5 নাম্বার শরীর ও মেজাজ ঠিক করা। শরীর ও মেজাজ এটা সবচেয়ে জরুরি। আপনি বউয়ের সাথে ঝগড়া করে ক্লাসে আসলে এসে নাই, বাসায় ঝগড়া করলে বাসায় রেখে আসবেন, ক্লাসে এসে না। তারপরে 6 নাম্বার আল্লাহ তাআলার নুসরত কামনা করা, এটা বেশি জরুরি। আব্দুল মাহমুদ সাহেব বলছেন আপনার সব প্রস্তুতি আছে, আল্লাহ তাআলা চান নাই হবে না, হয় না এরকম? হাফিজ সাহেবের ইয়াদ খুব ভালো, 30 নাম্বার পারা গিয়ে 10টা লোক পা, 29 পারায় লাগে নাই, হয় না এরকম? হয়। আল্লাহ তাআলা নুসরত, ক্লাসে ঢোকার আগে আল্লাহর কাছে আল্লাহ সাহায্য করুন, আল্লাহ তুমি সাহায্য করুন। পূর্ব প্রস্তুতি। এবারে আসলে প্রস্তুতি। প্রস্তুতিতে আবার 2টা দাগ আছে, একটা হচ্ছে পাঠ পরিচালনা আর একটা হচ্ছে পাঠ পরিচালনার আগের কিছু কাজ। পাঠ পরিচালনা আগে কি করবেন আপনি? এটা জরুরি কি? আসসালামু আলাইকুম না, আপনি অপেক্ষা করবেন, এই আব্দুল আলিম সালাম দিলেন রে তুই, এটা বলবেন। আপনি ক্লাসে হাসি মুখে ঢুকবেন, হাস্যজ্জ্বল চেহারা, যেমন মনে হবে কি আপনি নতুন বউকে গ্রহণ করতে যাচ্ছেন, শ্বশুর বাড়িতে যাচ্ছেন, শাশুড়ি শাশুড়ি শালি শালা সবাই আসছে, আপনি আসসালামু আলাইকুম ভাই কেমন আছো, ক্লাসে গিয়ে আপনি
কুশল, আপনার প্রেজেন্টেশন, এরকম অ্যাপ্রোচ আপনার থাকতে হবে, ঠিক আছে? আপনি কুশল জিজ্ঞেস করবেন, কেমন আছো, কি দিয়ে খাইছো, স্পেশালি 2-4 জনকে জিজ্ঞেস করবে, বাবা তোমার মন খারাপ কেন, কি হয়েছে? এই ছেলেটা কনভিন্স হয়ে যাবে। যার মন খারাপ, একটা বারমাই বেমানি, সব সময় তার মন খারাপ, এই তোমার হবে বাইরানি সকালে আল্লাহ স্টেবল করবেন। আপনি তাকে গিয়ে ধরেন, কি হয়েছে রে বাবা, সকালে খেয়ে আসো না, পকেটে চকলেট রাখবেন, দাও খাও। অথবা আপনার টিফিনে যদি খাবার থাকে তাকে নিয়ে এসে তাকে খাওয়ান না, এখন করবেন। আসন বিন্যাস, ক্লাসে গিয়ে দেখবেন একজন ওই দিকে আরেকজন ওই দিকে, অথবা দুষ্ট সব পিএফ কমিটিতে গেছে, এক বেঞ্চে সব দুষ্ট যা আছে সব এক জায়গায় জড়ো হয়েছে না। আপনি বুঝবেন, আপনি শিক্ষক। একটা কথা বলি প্রিন্সিপাল হিসাবে, রুলস হিসাবে, টিচার্স মেথড ইজ বেস্ট মেথড। বলেন আমার সাথে, টিচার্স মেথড ইজ বেস্ট মেথড। আবার বলেন, টিচার্স মেথড ইজ বেস্ট মেথড। বলেন আবার, টিচার্স মেথড ইজ বেস্ট মেথড। এই যে আপনারা তো উৎপাদক প্রশিক্ষণ তো ইংরেজিও কিছু শিখবেন, হ্যাঁ? মানে শিক্ষকের পদ্ধতি সর্বোত্তম পদ্ধতি, শিক্ষক বুঝবেন কোন ছাত্রকে কিভাবে পড়াবেন, কিন্তু বেস্ট মেথড মানে উনি সব জানেন এমন না, এই জন্য কিছু প্রশিক্ষণ দিতে হয়, হ্যাঁ? শিক্ষক বুঝবেন যে ও দুষ্টটাকে কিভাবে পড়াবেন, ভালোটাকে কিভাবে পড়াবেন, কোন সাবজেক্ট কিভাবে পড়াবেন। আচ্ছা, আসন বিন্যাস, এই জন্য বলছিলাম যে ক্লাসে যাওয়ার পরে কাকে সামনে, কাকে পিছনে, কাকে ডানে, কাকে বামে নিয়ে আসবেন, এগুলো কে বুঝবেন? ভালো শিক্ষক বুঝবেন। তারপরে আসেন 3 নম্বরে পাঠ পরিচালনা। এই জায়গায় গিয়ে আপনি কি করবেন? খাঁটি সিলেটি ভাষায় অথবা চিটাগাঙ্গি ভাষায় কথা বলতে হবে, মাস্ট বি, কারণ ছাত্ররা বুঝবে না। যে ভাষায়, যে অঞ্চলে, যে প্রতিষ্ঠান, সেই আঞ্চলিক ভাষায় কথা বলেন। কোন ভাষায় কথা বলবেন? আঞ্চলিক ভাষা। একমত আপনি? কে কে একমত আমার সাথে? করে দেন আপনি একমত? আঞ্চলিক ভাষায়, আঞ্চলিক না সবকিছু শুনেন, বাচ্চা জন্মের পরে আঞ্চলিক ভাষা বোঝে না, বুঝে? জন্মের পরে কি আঞ্চলিক ভাষা বুঝছে? বুঝে নাই তো। তাহলে ক্লাসে আপনি আঞ্চলিক যদি শিখান, সে শিখবে কোন জায়গায় প্রমিত উচ্চারণ? বলেন না, সে বুঝুক আর না বুঝুক, আপনি আপনার মতো করে বলবেন, সে বুঝতেই হবে একদিন। আপনি ইংলিশ ভার্সন কিংবা ইংলিশ মিডিয়াম স্কুলে যান, বাংলা কোনো কথা নাই। আপনি আলোর তুলে যান আরবি মাদ্রাসা, মাদানী নেসারের মাদ্রাসাগুলোতে, ঢাকায় যান বাইতুল সালামেরগুলোতে, বাংলায় কথা বলে জরিমানা দিতে হবে। বুঝুন আর না বুঝুন আরবি। আপনি ইংলিশ কোচিং সেন্টারগুলোতে যান, আইএলটিএস ট্রেনিং সেন্টার, এগুলোতে স্পোকেন ইংলিশের কোর্সে যান। আপনি যদি বাংলায় কথা বলেন, ইংরেজি চান, তাহলে জরিমানা আপনাকে দিতে হবে। আপনি বুঝেন আর না বুঝেন কি করতে হবে? প্রমিত ভাষায় কথা বলবেন, এটা খুব জরুরি। বোধ ব্যবহার, জীবন ঘনিষ্ঠ উদাহরণ। আপনি পড়াইলেন, ধরেন খাওয়ার সুন্নাত, এই বিষয়টা আপনি পড়ালেন, আর উদাহরণ দিলেন আপনাকে, সে সাঁতার কাটার হইল। যা পড়াবেন তার সাথে সংশ্লিষ্ট জীবন ঘনিষ্ঠ উদাহরণটা আপনি দিবেন। এমন উদাহরণ দিবেন না যা বাচ্চারা বুঝে না। তারপরে শিক্ষক শিক্ষার্থী কেন্দ্রিক কৌশল প্রয়োগ করবেন। 4 নম্বর, যোগাযোগ দক্ষতা। এমন ভাবে আপনি ক্লাস পরিচালনা করবেন, চোখে চোখে কথা বলা। আপনার দিকে যে ছাত্র তাকাবে, সে ভাববে হুজুরে আমার ভাই সাইরা, হুজুর কার দিকে তাকাচ্ছেন? আমার দিকে তাকাচ্ছেন। প্রত্যেক স্টুডেন্ট মনে করবে আপনি আই কন্টাক্টটা এমন ভাবে সেট করবেন, আপনি শুধু আর গিয়ে আপনি বসলেন, এই পড়াবে যাও তুইটা আসনা না, এই না তাহলে শিক্ষক বসে গেলে ক্লাস বসে যায়। বলেন, শিক্ষক বসে গেলে ক্লাস বসে যায়। বলেন জোরে বলেন, শিক্ষক বসে গেলে ক্লাস বসে যায়। শিক্ষক দাঁড়ালে ক্লাস অ্যাক্টিভ হয়। বলেন, শিক্ষক দাঁড়ালে ক্লাস অ্যাক্টিভ হয়। বসবেন, ক্লাস বসে। আপনি বসবেন আর বলবেন সব কিছু তো জিমায় আর জিমায়, সব জিমায়। আপনি তো জিমাচ্ছেন রে ভাই। হ্যাঁ, বসবেন না এমন না, আপনি দাঁড়াবেন, মাঝে মধ্যে বসবেন। আমরা হয় কি বসি, মাঝে মধ্যে যদি কোমরে ব্যথা হয় তাহলে দাঁড়াইয়া বলি আল্লাহ ক্লাস করতে না। আপনি দাঁড়াবেন, শুধু দাঁড়াবেন না, ক্লাসের কিছু কৌশল আছে। আপনি এক জায়গায় দাঁড়িয়ে থাকবেন না, ছাত্রদের কাছে যাবেন, ঘুরে ঘুরে দেখবেন, একটার সামনে না সবার সামনে যাবেন। হ্যাঁ,
আসলে এখানে প্রত্যেকটা বিষয়ে এক্সপ্লেইন করার দরকার ছিল, কিন্তু দুঃখিত সময় কম। আমাদের আজকের যে দুইটা সেশন 3 দিনের, কয় দিনের? আজকের প্রায় 6টা টপিক, 6টা অন্তত একটা সেশনে আমাদের 3 ঘন্টা আছে। এই যে আমি এটা নিজে 3 ঘন্টা সময় ক্লাস, কারণ ব্যাখ্যা করার সুযোগ নেই, আপনাদেরকে খুব কম সময়ে আমি বলে যাচ্ছি। 5 নাম্বার, এরপরে মনোযোগ আকর্ষণ প্রশ্ন উত্তর 5 নম্বরে শিক্ষণ যাচাই, ইতিবাচক ফিডব্যাক, সমতা, অসহানুভূতি। ইতিবাচক ফিডব্যাক মানে কি? পড়া পারছে না, সব সময় পড়া পারো না বাবা, তুমি বাবা বলবে জীবনে পড়া পারো না, এটা বলবেন না, তোর দ্বারা কিচ্ছু হবে না, তুমি তো পড়া পারো না, কি তোমার বাবাও পড়ে না, তোমার মাও পড়ে না, কি রে বাবা অশিক্ষিত করে অশিক্ষিত, তোর মা বাবা কেউ পড়ে নাই, তুইও পড়া পারছ না, কি বাসায় কাজ নাই তোমাদের গ্রহণ করবো না? সে পারুক আর না পারো, আপনাকে উৎসাহ হবে মাশাআল্লাহ, তবে বাবা আরো ভালো হওয়া দরকার ছিল। হয় নাই শব্দ বলবেন না, কি বলবেন না? হয় নাই, পারো নাই, পারে নাই বলবেন না। এই কথাটা শুধু তার বাচ্চাকে না, গার্জিয়ানকেও বলবেন না। গার্জিয়ানকে বলার কিছু একমত আছে, এটা নিয়ে আলাদা ক্লাস দরকার। আপনি গার্ডিয়ান হ্যান্ডেলিং, গার্ডিয়ানের সাথে আপনি কিভাবে কথা বলবেন, এটা নিয়ে আলাদা ক্লাস আছে। তো ছাত্রকে কখনো আপনি নেগেটিভ বলবেন না, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, তার জন্য দোয়া করবেন। দোয়া করলে এই দোয়া আপনার জন্য ফল দিবে, সে উৎসাহিত হবে। বদদোয়া দিবেন না আর নেতিবাচক কথা বলবেন না। সবসময় তার জন্য সহানুভূতি রাখবেন এবং প্রত্যেক ছাত্রের প্রতি সমতা বজায় রাখবেন। পাঠ উপস্থাপন কৌশল, এখানে আছে 2টা অংশ। প্রথম অংশে কি লেখা দেখেন, উপকরণ ব্যবহার, এগুলো বুঝেন। ফিডব্যাক আগে বলে দিচ্ছি কি ফিডব্যাক। সময় ব্যবস্থাপনা, ফিডব্যাকটা জরুরি, কিন্তু ক্লাসে বাচ্চার কাছে যাচাই করলেন, পড়ান, শুনলেন, শোনার পরে আপনি বললেন হয় কি না হয়, সে কিন্তু অপেক্ষা থাকে। আপনার কাছে বললেন মাশাআল্লাহ বললে কি হয়, একটা বাচ্চাকে আপনি খাতার মধ্যে একটা স্টার এঁকে দিবেন, দেখবেন সে বাসায় গিয়ে সে এটা তার আব্বারে আম্মারে সবার আগে এটা দেখাবে, আম্মু আমি স্টার পেয়েছি। শুধু তাই না, সে ভিডিও কল দিবে লন্ডনে খালার কাছে, তার গিয়ে খালাম্মা আজকে স্টার পেয়েছে। খালাম্মা বললেন 1 পয়েন্ট, আর আমি আসার সময় তোমার জন্য বলো টেপ একটা নিয়ে আসবো আর চকলেট নিয়ে আসবো 1 বস্তা। আপনি দিচ্ছেন একটা স্টার, সে কি পাইছে? সে স্টার বানাইতো, সে টেপ পাইছে, চকলেট পাচ্ছে 1 বস্তা। মা বাবা সবাই খুশি, 14 গোষ্ঠী খুশি হয়ে গেছে আপনার মাশাআল্লাহ স্টার দেওয়া। আর আপনি যখন বলেন গাধার ঘরে গাধা, আপনারও 14 গোষ্ঠী নষ্ট, তারও সব নষ্ট হয়ে গেল। এই জন্য উৎসাহিত করবেন। সময় ব্যবস্থাপনা, আপনি এই দেখেন আমি যে ক্লাস এইভাবে নিচ্ছি এরকম, এই দেখেন এই হচ্ছে আমার শীট। আনফরচুনেটলি যদি আমার প্রেজেন্টেশন নষ্ট হয়ে যায় কোনো সমস্যা নাই, সবগুলো শীট রেডি করা, বিকল্প আমার কাছে আছে। 2 নাম্বার, আমি যে এইভাবে এসে কথা বলতেছি পাগলের মতো এরকম না, পুরোটা আমার ম্যানেজ করে। দেখেন ট্রেনার গাইড, আমি প্রশিক্ষক হিসাবে এখানে এসেছি, গাইড লেখা আছে, প্রশিক্ষণের কাঠামো, কোনটা কত সময়, কোন ক্লাস কিভাবে নেব, কোন ক্লাস কিভাবে করাবো, পুরোটা আমার লেখা আছে। এটা লিখতে আমার সময় লাগছে 10 মিনিট। কয় মিনিট? 10 মিনিট। আপনি সারাদিনে কয়টা ক্লাস নেন? 3টা বাচ্চাটা, আমিও 3টা ক্লাস নেব না, 6টা ক্লাস নেব, 2টা সেশন, 1.5 ঘন্টা করে 3 ঘন্টা ক্লাস নেব। 3 ঘন্টার আমার এই পুরাটা প্রস্তুতি পরিকল্পনা গ্রহণ করতে আমার লাগছে 10 মিনিট। আপনি একদিন ক্লাস নেবেন, 10 মিনিট পরিকল্পনা নিতে পারবেন না? পরিকল্পনা কি নেবেন, কি পড়াবেন, কিভাবে পড়াবেন, বাসার কাজ কি দিবেন, বেশি না, 3টা জিনিস। কয়টা জিনিস? কি পড়াবেন, কিভাবে পড়াবেন, বাসার কাজ কি দিবেন, বলেন কি কি? কি পড়াবেন, কিভাবে পড়াবেন, বাসার কাজ কি দিবেন, এই 3টা জিনিস। পাঠ্য উপস্থাপনা 2 নম্বর কৌশল কি? সমতা, সকল সমান, সকল সমান, তবে স্পেশাল চাইল্ড, প্রতিবন্ধিতাকে, দুর্বল স্টুডেন্ট থাকে, বিশেষ করে বাচ্চা থাকে, তাকে আলাদা দেখে। আনজিলিন নাস মানাজিলা, বুঝেন তো? মানুষকে তার অবস্থা অনুযায়ী মর্যাদা দিতে। ছাত্র শ্রেণীকে সবাই সমান, কিন্তু কারো যদি নিট থাকে, ইসলাম কিন্তু আর এক ওয়াজ চলে যেতে হয়। ইসলামে কিন্তু কি না, সমতা নাই, সুষম, সমান বন্টন ইসলামে পছন্দ করে না। সুষম বন্টন, সুষম বন্টন বুঝেন, সমান বন্টন 4টা কলা আছে, 4 জনকে 4টা দেওয়া, 5টা কলা আছে, 4 জনকে 5টা ভাগ করে দেওয়া না। একজনের যদি পেটে গিয়ে বেশি থাকে তাহলে তারা 2টা দিন, বাকি 3 জনকে 3টা দিন, এটা হচ্ছে ইনসাফ বা সুষম বন্টন। 5টা কলা 4 জনকে সমান করে ভাগ করে দেওয়ার নাম কি না? ইনসাফ না। অথবা 4টা কলা আছে, 4 জনকে দেওয়ার নাম ইনসাফ না। একজনের প্রয়োজন না, তাকে দিবেন না, যার 2টা প্রয়োজন তাকে 2টা দেবেন। বুঝতে পারতেছেন? লাস্ট হচ্ছে কি, বিশেষ সহায়তা, বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের সহায়তা করবেন। আর বাড়ির কাজ সমাপ্তি
সংক্ষিপ্ত কাজ ক্লাস শেষে পুনরালোচনা কি কি ক্লাস করলেন। ধন্যবাদ। আব্দুল্লাহ হোসেন হাফিজুল্লাহ আমাকে বলছেন টাইম ইজ টাইম, আপনি 1.5 ঘন্টা ক্লাস 1.5 ঘন্টার চেয়ে 1 মিনিট বেশি নিতে পারবেন না, এই জন্য দ্রুত ক্লাস নিতে হচ্ছে, সময় ইনশাআল্লাহ শেষ করবো।